আসসালামু আলাইকুম গাইজ, আমি সরফরাজ। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আমরা 2 রাত 3 দিন কিভাবে পুরুলিয়াতে এক্সপ্লোর করলাম, কোন কোন জায়গাগুলো ঘুরলাম, সেগুলো সম্পূর্ণ জানতে বা সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে আমার পুরুলিয়া সিরিজটা দেখতে ভুলবেন না। এটা হচ্ছে এপিসোড 3। যদি এপিসোড 2 আর এপিসোড 1 না দেখে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। গুড মর্নিং ফ্রম বান্দোয়ান। আজ আমাদের বান্দোয়ানের শেষ দিন। আমরা যে 2 নাইট স্টে রাইডটি করেছিলাম তার আজকে শেষ দিন। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো আমাদের রিট্রিটটা, অ্যাডেলফা রিট্রিট। তো আশা করছি আমাদের অফ রোড দেখে আপনারও মনে হয় যে জায়গাটা কোথায়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম জায়গা আছে, আপনি হয়তো ভাববেন যে সত্যি আছে কি না আর কি করে আসবেন। যতটুকু মনে হচ্ছে বাইক ছাড়া এখানে আসা পসিবল না, আর বাইক যদি না নিয়ে আসেন তো এখানে অ্যাডভেঞ্চার করতে পারবেন না। অন্য অন্য জায়গাতে কী হয়, বাস, ট্রেন বা প্লেনে যাবেন, সেখান থেকে গাড়ি রেন্ট নিয়ে আপনি বাকি ট্যুরগুলো করবেন, কিন্তু এখানে তো সেটা হবে না, আপনাকে গাড়ি নিয়েই আসতে হবে। আর এই রিট্রিটের যে দুটো ওনার, শঙ্করদা, তিমিরদা, ওনাদের থেকে কিছু জেনে নেবো কীভাবে আসবেন, কোনটা সহজ রাস্তা, আর এখানে আর কি কি ঘোরার জায়গা আছে, কোন সার্কিটগুলো ওনারা কভার করবেন। তো চলুন যাওয়া যাক। গুড মর্নিং। তো আমাদের এই দুটো ভদ্রলোক মানে খুব সুন্দরভাবে গাইড করেছে আর খুব সুন্দর আমাদের জন্য আয়োজন করেছিল, আপ্যায়িত করেছিল। অসংখ্য ধন্যবাদ জানাবো এই দুটো মহান ব্যক্তিকে। তো কালকের ভিডিওটা হচ্ছে মারাত্মক লেভেলের ছিল, যেটা দেখেছেন কালকের ভ্লগে আমার। আর আজকে এনাদের থেকে জেনে নেবো পুরুলিয়ার মতো জায়গাতে এগুলো কিভাবে খুঁজে পেয়েছে আর খুঁজে পেতে কতটা সময় লেগেছে। তিমিরদাকে আমি বলার জন্য অনুরোধ করব। বেসিক্যালি এখানে যেসব ট্রেলগুলো আমরা যাই বা যারা আমাদের সাথে যোগাযোগ করে এখানে আসে তাদেরকে নিয়ে যাই, এবং সেইগুলো আজকে হঠাৎ করে গেছি তা তো নয়। এগুলো প্রায় আমরা 3 বছর ধরে বিভিন্ন ট্রেল, প্রায় 24 থেকে 25টা ট্রেল আছে এই এরিয়াতে, যেগুলো আমরা নিজেরা রাইড করি। অ্যাকচুয়ালি আমরা এটাকে পছন্দ করি নিজেরাই, আর আমাদের এই সেই পছন্দের সাথে যাদের তাল মিলে যায় তারা এখানে আসে, তাদেরকে নিয়ে আমরা ওই ট্রেলগুলো যাই। এবং এই ট্রেলগুলো ওর কথা ঠিক যে একদিনে হয়নি, এই ট্রেলগুলো খুঁজতে 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 পেয়েছি। কারণ আমাদের একটা নেচার আছে, রাস্তা দিয়ে যেতে যেতে যদি দেখি কোথাও যে একটা রাস্তা ঢুকেছে, তো এই রাস্তাটা কোথায় গেছে সেটা শেষ না দেখে আমরা ছাড়ি না। তো সেই কারণেই আমাদের এইগুলো খুঁজে পাওয়া। আর যদি এখানে মানে আমাদের কলকাতা থেকে কেউ আসে তো তার সহজ মানে রুট কোনটা হবে যদি এইখানে ডাইরেক্ট আসতে চায়? এখানে যদি সে নিজের গাড়ি করে আসে তবে ট্রেলগুলো ঘোরা যাবে, আর আদারওয়াইজ এখানে গাড়ি ভাড়াও পাওয়া যায়, তাই নিয়েও ট্রেলগুলো করতে পারবে। আর আসার জন্য যদি নিজের গাড়ি করে আসে তো আমরা সাজেস্ট করি গালুডি ঘাটশিলা দিয়ে, মানে খড়গপুর গালুডি ঘাটশিলা হয়ে এখানে আসা। তা এটাই হচ্ছে সব থেকে লংগেস্ট রাস্তা, মানে বেশি কিলোমিটার পড়বে, কিন্তু পুরোটাই হাইওয়ে বলে ভালো স্পিডে আসা যায়। ইভেন ঝাড়খণ্ডে যারা পেট্রোল কিনবে তাদের পেট্রোলের দামও কম পড়ে। তো সব মিলিয়ে একটা অ্যাডজাস্ট হয়ে যায়, এবং অন্যান্য রুটের থেকে 1 ঘন্টা আগে এখানে পৌঁছানোর সুযোগ আছে ওই রাস্তা দিয়ে। আচ্ছা, যদি কেউ মনে করে 2 নাইট 3 ডেজ এখানে আসবেন, তো এর জন্য কোন কোন রুটগুলো বেস্ট হবে যদি সে একদম অ্যাডভেঞ্চার প্রেমী হয়? আমি আসার জন্যে তো ওইগুলোই, কিন্তু এখানে আমাদের 24-25টা ট্রেল আছে, এবং প্রত্যেকটা ট্রেলের যা নাম আছে এই নামগুলো বললে কেউ বুঝতে পারবে না, কারণ এগুলোর বেসিক্যালি কোনো নাম নেই। তবু আমি বলে দিই, আমাদের দুয়ারসিনি ফরেস্টের ভেতর, তারপর আমাদের দলমা রেঞ্জে, তারপরে এখানে আমাদের এই ভালু পাহাড় থেকে কন্টিনিউশনে পরপর 24-25 কিলোমিটারের মধ্যে আরও কিছু ট্রেল আছে, যে ট্রেলগুলো আমরা বিভিন্ন সিজন ওয়াইজ চেঞ্জ করে করে ঘোরাই। কোনোটা বর্ষাকালে যাওয়া যায়, কোনোটা শীতকালে যাওয়া যায়, কোনোটা গরমে যাওয়া যায়। তো অ্যাকর্ডিংলি প্রত্যেক সিজনে আলাদা আলাদা ট্রেল, কারণ সেখানের পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে সেই ট্রেলগুলোকে আমাদের চয়েস করতে হয়। আর একটা জিনিস চয়েস করি যে এখানে যারা আসছে তাদের ক্যাপাবিলিটি ওয়াইজও ট্রেলগুলো তাদেরকে প্রোভাইড করি। আচ্ছা, এখানে আপনার
টেন্টের জন্য 2 নাইট 3 ডেজের কতটা কস্ট নেওয়া হয় বা পার ডে মিল ব্রেকফাস্ট সব কিছু আমাদের নিয়ে? এখানে প্যাকেজ থাকা খাওয়া নিয়ে যারা টেন্টে থাকে তাদের পার ডে পার হেড 1500, এবং 1500-র মধ্যে আমরা ওই যে ট্রেল প্রোভাইড করি না, ওটার জন্য কোনো চার্জ নিই না। এখানে থাকা খাওয়া চা কফি সবই এগুলো আনলিমিটেড, যতবার খুশি পাওয়া যায়। খাবারও আনলিমিটেড, এবং আমাদের ফুড প্যাকেজ অলরেডি আমরা বিভিন্ন জায়গায় পাবলিশ করে রেখেছি। তো আমাদের টোটাল হসপিটালিটি চার্জ একজনের একদিন হচ্ছে 1500 টাকা যারা টেন্টে থাকে, আর যারা রুমে থাকে তাদের জন্য 1800 টাকা। রুমে এসি আছে, চালালে আরও 200 টাকা বেড়ে যায়, না চালালে 1800 টাকাই থাকে। আর শঙ্কর থেকে কিছু বলবো, কারণ শঙ্করদাও তো তিমিরদার সঙ্গে ছিল, দুজন মিলে এই জায়গাটা এক্সপ্লোর করেছে। তো শঙ্করদা প্রথম যখন এখানে আসেন আপনারও নিশ্চয়ই মনে হয়েছিল পুরুলিয়াতে হয়তো এত কিছু থাকবে না, যেহেতু আপনি পুরো হিমালয়টা ঘুরে নিয়েছেন। না, এইটা ধারণা ভুল। পুরুলিয়া প্রায় 40 বছর ধরে আসছি। আমার প্রথমেই টার্গেট ছিল পুরুলিয়াকে আমি একটু অন্যভাবে দেখেছিলাম, অন্য চোখ দিয়ে দেখেছিলাম। আমার মনে হয়েছে পুরুলিয়া হিমালয়ের থেকে কোনো অংশে কম নয়। আমি যে কথাটা বলি, আমার সঙ্গে অনেক লোকের অনেকভাবে তর্ক হয়েছে এই নিয়ে। আমি বলি পুরুলিয়া মিনি হিমালয়। প্রশ্ন আসতেই পারে কেন মিনি হিমালয়? হিমালয় যা যা পাওয়া যায় তা মিনিয়েচার ফর্মে পাওয়া যায়, শুধু বরফটা ছাড়া। তার কৃষ্টি, তার কালচার, তার ভ্যারাইটিস, তার পশু পাখি, জীবজন্তু, বিভিন্ন ভেরিয়েন্টের প্রজাপতি, ইনসেক্টস, এবং বিভিন্ন ভ্যারাইটি, এত ভ্যারাইটি, এবং তার ভূমিশেপ, ভূমিরূপ একবারে হিমালয় যা যা পাওয়া যায়। হিমালয় নদীর উৎপত্তি, এখানেও 5-7টা নদীর উৎপত্তি, বিভিন্ন পাহাড় দিয়ে সমষ্টি নিয়ে হিমালয়, পুরুলিয়া বিভিন্ন পাহাড় নিয়ে সমষ্টি। এখন মুশকিলটা হচ্ছে কি, আমরা ইন জেনারেল মানুষ পুরুলিয়া বলতে, আমি প্রচুর পোস্ট দেখি সোশ্যাল মিডিয়া, অযোধ্যা সেক্টর ভাবে। অযোধ্যা সেক্টরে শুধু পুরুলিয়া নয়, অযোধ্যা একটা সেক্টর শুধুমাত্র, এবং বিভিন্ন সেক্টর আছে, ঝালদা সেক্টর আছে, ঘরপঞ্চকোট সেক্টর আছে, টিলামণিতে একটা ছোট সেক্টর আছে। এইটা যেমন বান্দোয়ান দুয়ারসিনি সেক্টর, এই সেক্টরটা আমার যেটুকু এই 40 বছরের উপলব্ধিতে এসছে, এর মতন র নেচার কোনো সেক্টরে নেই। কেন অন্যান্য সেক্টরগুলো পরিষ্কার বলছি, শুনতে খারাপ লাগলেও ঘেটে গেছে পুরো, এত মানুষের পদার্পণ হয়েছে, পুরো ঘেটে গেছে। কিন্তু এই সেক্টরটা একবার র নেচার আছে। যেমন রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন যে যমুনা বা জিনা যাই বলুন, সবার কিন্তু বিচরণ এইটা। সে অযোধ্যাও যেতে পারতো, ঝালদাও যেতে পারতো, ঘরপঞ্চকোটও যেতে পারতো, এমন কিছু বিরাট দূরে নয়। কিন্তু এই সেক্টরকে বেছে নিল, কারণ হচ্ছে সে বুঝে গেছে এই সেক্টরটা নিরাপদ, এবং এটাতে পরিবেশটা এখনো বেঁচে আছে, বন্য পরিবেশটা বেঁচে আছে। বন্য জন্তুরা নিশ্চয়ই শহরে এসে চায়ের দোকানে বসে আড্ডা দেবে না, তারা এমন একটা জায়গায় আড্ডা দেবে যেখানে বন্য পরিবেশটা আছে, যেটা এইখানের মধ্যে পাওয়া যায়। আর আমরা চেষ্টা করছি এই পরিবেশটাকে এই পরিবেশের জায়গায় রেখে সেই মানুষগুলোকে আসতে। আমরা যেটা বারবার বলি, আমরা যখন ট্রেল করাই, বিভিন্ন মানুষকে নিয়ে যাই, দয়া করে আপনারা প্লাস্টিকটা ফেলবেন না, কোনো হইচই করবেন না, এমন কিছু করবেন না যে বন্য প্রাণীগুলোর অসুবিধা হচ্ছে। আপনারা এসছেন ওদের জায়গায়, আপনাদের জায়গায় ওরা আসেনি, কিন্তু এইটা মাথায় রাখবে, ওদের জায়গায় এসছে এবং ওদের নিয়মটা পালন করুন। আমরা চেষ্টা করি এই পরিবেশটা এরকমভাবেই রাখতে আর কি। তাই আমি সবার কাছে একটাই অনুরোধ, আপনারা প্রচুর পরিচিত বিভিন্ন সেক্টর দেখেছেন, একবার ঠিক দেখে যান 2-3 দিনের জন্য এই সেক্টরটা, যেটা তোমরা পেয়েছো কালকে। অসাধারণ একটা রুট পেয়েছো, যে রুটে কোনো মানুষের চলাচল নেই, একদম একটাও মানুষ দেখতে পাওনি এন্টায়ার রুটেতে। আমরা এই রুটগুলো করাই যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী হয়, যারা পরিবেশ প্রেমী হয়। এবং তোমরা নিশ্চয়ই এটাও দেখেছো, প্রচুর পাহাড়ের শ্রেণী, এবং পাহাড়গুলো সবুজ দিয়ে ঘেরা। কালকে বিকেলে দেখছো একটা অসাধারণ ভ্যালি, যে ভ্যালি আমার মনে হয়েছে পুরুলিয়া আমি আর কোথাও দেখিনি। এই ভ্যালিটা এত বিউটিফুল ভ্যালি, এটা পুরুলিয়া, আমি পুরুলিয়া আবারও বলছি বিভিন্ন সেক্টরে ঘুরেছি। এছাড়া এখানে একটা আছে যেটা আর একটু সময় না নিলে, আমরা বিভিন্ন নদীর উৎস পয়েন্টগুলো খুঁজে বেড়াই। তোমরা যে ড্যামগুলো দেখছো, এই টটকো ড্যাম, এটা হচ্ছে টটকো রিভার দিয়ে তৈরি, যেটাকে ভালু ড্যাম বা পারগালা ড্যাম বলে। এবং এই নদীটার একটা বৈশিষ্ট্য আছে, আমরা জানি সুবর্ণরেখায় সোনা পাওয়া যায়, এই নদীটাও কিন্তু সোনা পাওয়া যায়। কিছু মানুষ এখনো আছে যারা ওই সোনা ছাঁকে, স্বর্ণজীবী আর কি যাদের বলা হয়। এটাও একটা উৎস পয়েন্ট আছে, সেই উৎস পয়েন্টটা একটু সময় না নিলে যাওয়া যাবে না, এবং খুব ন্যাচারালি সেটা একটু ডিফিকাল্ট রাস্তা, যেটা বলা হয় অফ রুটিং, সেটা আমরা গেছি। হ্যাঁ, আমাদের যাওয়া আপনাদের ঘোরা হয়ে গেছে। শুধু তাই নয়, ওখানে গ্রামের মানুষের সঙ্গে আমাদের সুসম্পর্ক, এইটা একটা কারণ আছে। এছাড়া একটা কারণ আছে আমার এখানে ভালো লাগার পেছনে,
আমরা এখানে একটা আদিবাসীদের নিয়ে স্কুল চালাই, ছোট্ট ছোট্ট বাচ্চা, যেটা সকালে ওরা পড়ে, সকালে এটা পড়ে। একদম একদম। বিভিন্ন তোমাদের মতো বিভিন্ন মানুষ আছে, তারা দেখে, কেউ কেউ সাহায্য পাঠাতে চায়, আমরা ডাইরেক্ট কোনো সাহায্য নিই না, কোনো প্রশ্নই নিই না। আমরা বলি আপনি এখানে আসুন, এসে ওদের দেখুন, ওদের কী রিকোয়ারমেন্ট আপনারা দেখুন, দেখে আপনারা যে মনে করলে দিতে পারবেন, না হলে দিতেও হবে না, কোনো অসুবিধা নেই। এটা 365 দিনই চলে আমাদের। এবার ওদের জন্য ফেস্টিভ্যাল থাকে, দেখা যাচ্ছে অফ থাকে। একজন আদিবাসী দিদিমণি আছেন, তিনি পড়াশোনা করেন, তারপর তো আমরা আছি, আমাদের স্টাফরা আছে, তারাও যখন যে যখন সময় পায় তাদের একটু গাইড করে, এবং তাদের সাথে খেলাধুলা, তাদের সাথে পিকনিক, তাদের একটু বেড়াতে নিয়ে যাওয়া। আমরা চাই শুধু এটা ব্যবসা হিসেবে কখনোই আমরা কোনোভাবেই দেখি না, আমরা চাই এই এলাকার সমষ্টি উন্নয়ন। আর যদি তাদের উন্নয়ন হয়, অটোমেটিক আমার উন্নয়ন হবে, এইটি আমরা এই থিওরিতে বিশ্বাস করি। এবং এইটা বিশ্বাস করি আর একটা, যে যারা প্রকৃতি প্রেমী, পরিবেশ প্রেমী, তারা অনেক জায়গা মিস করে জানার অভাবে। আমরা তাদের বলি আপনারা একবার কি এসে দেখে যান জিনিসটা কীরকম লাগছে। তোমরা দেখেছো অফবিট 7-8 কিলোমিটারের মধ্যে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। হয়তো কেউ সঙ্গে সঙ্গে চাউ বা চাউমিন চাইলে আমরা দিতে পারবো না, কিন্তু আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের আন্তরিকতা দিয়ে এটা পূরণ করে দিতে পারবো। এটা আমরা আগেও পেয়েছি। আর আগের থেকে বলে দিলে সবকিছুই আমরা অ্যারেঞ্জমেন্ট করে রাখি। অবশ্যই, মানে আমরা আগে তার জন্য যারা আসে আগের দিন তাদের সাথে তাদের কি কি রিকোয়ারমেন্ট সে নিয়ে একটু কথাও বলি, এবং তারা যদি প্রপার বলে দিতে পারে তাহলে সমস্ত কিছু এবং এখানে arrangement ঠিক থাকে। এই কারণে ডাইরেক্ট বুকিংটা নেওয়া হয় না। এখানে যে এলে কোনো এন্ট্রি বুকিং একদমই কোনো করতে পারবো না, কারণ হচ্ছে সব কিছু সিস্টেমগুলো আমাদের হাতের বাইরে। আমরা সবসময় বলি আপনারা অ্যাডভান্স বুকিং করুন, তাহলে আপনাদেরও সুবিধে, আমাদেরও সুবিধে। অ্যাডভান্স বুকিং করতে গেলে ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নম্বরে, অবশ্যই আর মেলও করতে পারা যায়। হ্যাঁ, mail মেলও করা করতে যায়, পারবে। ওয়েবসাইট আছে, ওকে ওকে। আমাদের ফেসবুকের পেজও আছে, ফেসবুক পেজটার নাম কি? অ্যাডেল ফর রিট্রিট। ওকে। তুমি তো একবার তোমার নাম্বারটা বলে দাও, স্ক্রিনে চলে আসবে, আমার ভিউয়াররা ওটা দেখে যদি ফোন আমার করে। নাম্বার ওই যে নাম্বার 9830964178, তুমি ওই নাম্বারটা একটু জুম করে দাও, ওখানে লেখা আছে। এই নাম্বারে কল করলে আমিই ফোন ধরবো, এবং আমার সাথে কথা বললে আমি কনফার্ম করে দিই আর কি। ওকে। আর মানে আমরা তো খুব সুন্দর আনন্দ করেছি, আপনারাও চাইলে একবার চলে আসুন, জাস্ট 2 দিন, কোনো উইকেন্ড থেকে বা মিড উইক থেকে ছুটি থেকে যখন হোক আপনারা চলে আসুন, জাস্ট এনজয় করবেন আর একটা খুব সুন্দর অ্যাডভেঞ্চার রাস্তা পাবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ, কেমন লাগলো জানি না, আমাদের ভিডিও দেখবেন, ঠিক আছে, ভিডিও দেখবেন। ভালোভাবে খাওয়া অনেক অনেক চেষ্টা করেছেন, যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। আমরা যদি আপনাদেরকে কোনোভাবে খুব সুন্দর, হ্যাঁ সুন্দর, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দাদাই, যদি কোনো খারাপ লেগে থাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। লাস্ট পারসন আমি ছিলাম, আমি ড্যামের উপরে চলে এসেছি, আমি বাইক নিয়ে যাচ্ছি। এই ড্যামটা এত সুন্দর আর এখানকার জল এত ঠান্ডা, মানে কি বলবো। আমরা তো প্রথম দিন ভেবেছিলাম এখানে মানে চান করব, কিন্তু আমি যখন শুধু পাটা ডোবাই, বাবারে মানে এত ঠান্ডা। আরেকটা কি, সকালবেলা এখানে বিভিন্ন ধরনের পাখি আসে, মানে তারা এই শীতকালীন সময়টা এইখানে বেড়াতে আসে, কারণ আমাদের এই শহরের দিকে যেসব ঝিলগুলো ছিল সেগুলো এখন আবর্জনা নোংরাই ভরে গেছে, আর কোনোটা হয়তো পুরোপুরি ভরে কোনো ফ্ল্যাট বা কোনো কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে। তো এই জন্যই পাখিগুলো এই গ্রামের ঝিলগুলোকে বাসা বানানোর জন্য নিয়েছে। কাল সকালে যখন আমরা এখানে উঠি, এক ধরনের হাঁস এসেছিল, পরে সেটা তিমিরদাকে বলতে, তিমিরদা বললো ওটা সাইবেরিয়ান ডাক। বিভিন্ন ধরনের পাখি, আর আমরা যত মাছ খেয়েছি সব এই ড্যামের মাছ, খুব সুন্দর মাছ, সে মাছের টেস্টই আলাদা। ওখানটা থেকে আমরা সবাই কিছু এখানকার স্থানীয় মিষ্টি নিলাম, খুব সুন্দর একটা
গুড়ের সোনপাপড়ি ছিল, সেটা টেস্ট করলাম, খুব সুন্দর। এই জায়গাটা হচ্ছে কাজলি ব্রিজ। আমরা যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে নাম হচ্ছে ল্যান্ড অফ প্যারট। কয়েক লক্ষ কয়েক কোটি বলতে পারা যায় টিয়া পাখি আছে। একটু শান্ত হলে আওয়াজটা পাওয়া যাবে। এটা মূলত পাওয়া যায় ভোরবেলা অথবা সন্ধ্যের সময় তারা যখন বাড়ি ফেরে। এই ব্রিজটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিজটার ওপর দিয়ে একটা ক্যানেল যাচ্ছে, সুবর্ণরেখার ক্যানেল, এবং তলা দিয়ে যে নদীতে যাচ্ছে এটা কালকে বিস্তারিত বর্ণনা দিয়েছি। সেটা হচ্ছে সাতগুরু নদী। ওই টিয়া পাখি দেখা যাচ্ছে, আওয়াজও পাওয়া যাচ্ছে। প্রচুর বিভিন্ন প্রজাতির টিয়া পাখি আছে। আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা বার্ড আই ভিউ পাওয়া যায়। চারিদিকে সবুজ দিয়ে ঘেরা সুন্দর একটা নদী। নিচের নদীটার নাম কি? নিচের নদীটার নাম হচ্ছে সাতগুরু। আর এই যেটা ক্যানেল করে বার করেছে, হচ্ছে ক্যানেল, সুবর্ণরেখার ক্যানেল। এখানেই সোনা পাওয়া যায় বলছেন। এর উৎপত্তি কোথায়? এটা ঝাড়খণ্ড থেকে আসছে। এটাও এই পজিশনটাও অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড। আর এটা দুয়ারসিনি পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আমরা ওই পাহাড়ে উঠেছিলাম না কালকে? পাহাড়ে উঠেছিলাম কিছুটা। আমরা এর পরের বারে এলে এই টোটাল পাহাড়টা দিয়ে গাড়ি বাইক নিয়ে যাবো আর কি। তো কাজিরাঙ্গা ব্রিজ থেকে বার হয়ে আমরা এরপর ঝাড়খণ্ডে ঢুকবো। এটাও যদিও ঝাড়খণ্ড। অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের অ্যাডেলফা থেকে বার হতে। আমি চেষ্টা করেছিলাম 4টের মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু সেটা তো আর হলো না। তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তাই যতটা পারবো তাড়াতাড়ি আমাকে বার হয়ে যেতে হবে। এখন বাজে 1টা, 4টের মধ্যে আমাকে বাড়ি ঢুকতেই হবে। এই সিধে রাস্তাটা কোথায় গেছে? পরের বার জায়গাটার নাম বলে দাও, পরের বার আসবো। কোথায়? ও, এপিসোড 2। ওকে, তো এর পরের বার যখন পুরুলিয়া আসবো তখন এই রাস্তা দিয়ে যাব। এই ভিডিওটা দেখে রেখে দাও। এখন আমরা নিচের দিকে নামছি, আমরা নিচে নেমে যাচ্ছি। এর পরের বার হবে এপিসোড 2। আমার সামনে তাহারি নদী নামছে, আর রাস্তার অবস্থা এইরকমই খারাপ যেটা দেখতে পাচ্ছেন। বাবারে, ধুলো পাথর, তার উপর এরকম ডাউন। হ্যাঁ, না কেমন লাগছে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা চলবে, কিন্তু এখন অনেক শিখতে হবে। এই ডাউনটা শিখতে হবে, যে ইঞ্জিন ব্রেকিংয়ের ব্যাপার। আচ্ছা, মোহনদার কাছে ক্লাস নাও ডাউনের জন্য। ডেপথের জন্য তোমাকে মোহনদার কাছে ক্লাস নিতে হবে। অ্যাডভেঞ্চার করা শেখো। গাড়ি খারাপ হবে না, গাড়ি কিনেছো এক্সপ্লোর করার জন্যে, তাকে তুলে রাখার জন্য নয়। গাড়ি খারাপ না, আমার ব্যাপারটা হচ্ছে গাড্ডা করলে তো ঝনঝনে আওয়াজ, তো ঝনঝনে আওয়াজ হবে, ওইটা আমি নিতে পারি। কে বলতে নিতে পারবে না?
আমরা এতক্ষণ এই ব্রিজটার উপরে ছিলাম। এতেই ব্রিজ আর এতেই একটা ক্যানেল মতো করা আছে, যেটা সুবর্ণরেখা নদীটাকে বাইপাস করেছে। আর এর নিচে হচ্ছে সাতঘোরা নদী নাকি একটা বলল। আমরা ব্যাক করবো পেছন দিকে, তোমরা সামনের দিকে এগোবে। এইটার পরেই, এটা ক্রস করার পরেই ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। সামনেই পেট্রোল পাম্প, একটা আইবিউ, একটা ইন্ডিয়ান অয়েল, যে কোনো একটাতে নিতে পারো, খুবই ভালো পেট্রোল। ওখান থেকে পাবে মহুলিয়া মোড়, বাঁদিকে কলকাতা, ডান দিকে তুমি জামশেদপুরের দিকে চলে যাচ্ছে। মানে হাইওয়েতে পাবে, হাইওয়ে ওভার তলা দিয়ে নেবে, বাঁদিকে চলে যাবে। তো আমাদের এই দুটো দাদা আমাদেরকে এখানেই ছেড়ে চলে যাচ্ছে। আমাদেরও খুব খারাপ লাগছে। এত সুন্দরভাবে আপ্যায়িত করেছিল, নিজেদের ছোট ভাই বোনের মতো মনে করে নিজেদের ভালোভাবে এক্সপ্লোর করিয়েছে। তারপর অনেক জায়গা নতুন নতুন শিখিয়েছে। কিন্তু এই ভিডিওতে দাদা একটা টুইস্ট দিল, এপিসোড 2, যেটা আমরা এপিসোড 2টা নিয়ে হয়তো এবছর সম্ভব হবে না, পরের বছর আলোচনা করব, ডিসকাস করবো এপিসোড 2-এ আমরা কি কি দেখতে পারি। যখনই আমি জিজ্ঞাসা করলাম আমরা তো বাঁদিকে নেমে যাচ্ছি, সিধে কোথায় যাচ্ছে, তখন বললো এটা এপিসোড 2। তো অসংখ্য ধন্যবাদ দুটো দাদাকে এত ভালোভাবে পুরো বান্দোয়ান সার্কিটটা এক্সপ্লোর করানোর জন্য। তো আবার এই দাদাদের কাছে আমরা আবার আসবো ওই এপিসোড 2টা এক্সপ্লোর করতে। অসংখ্য ধন্যবাদ জানাবো শঙ্করদাকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে যাবেন, ঠিক আছে। ওদের মানে বাকি টিমকে ছেড়ে আসতে খুবই খারাপ লাগছিল, কিন্তু বাড়িতে একটা কাজ আছে, ওই জন্য আমাকে চলে যেতে হবে, এটা আমি আগে জানিয়ে দিয়েছিলাম। খুবই খারাপ লাগছে, বিশেষ করে শঙ্করদার তিমিরদাকে, মানে একদম নিজেদের মতো করে নিয়েছিলাম। এত সুন্দর আমাদেরকে আয়োজন করেছিল, আবারও জানাই অসংখ্য ধন্যবাদ, কিন্তু ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে। আর আমার বাকি টিম মেম্বারদেরও, আমরা যে 28 জন এসেছিলাম। তো এখান থেকে এখন একটা হাইওয়ে ধরে আমাকে বাড়ি যেতে হবে। আর এর সাথে একটা ভালো জিনিস, সোলো রাইডটাও আমার একটা এক্সপিরিয়েন্স হবে এর সঙ্গে সঙ্গে। দাদারা রাজারহাট থেকে এসেছে, আমি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট দেখে বুঝলাম, তো কথা বললাম, রাজারহাট থেকে ওনারা এসেছে, ওরা অযোধ্যা সার্কিট গিয়েছিল। এই তো সঙ্গী পেয়ে গেলাম, ষোলো ভাবছিলাম, কিন্তু সঙ্গী পেয়ে গেলাম। রাস্তাতে প্রত্যেকটা রাইডারের বন্ধু, রাইডারের আপদ বিপদ সব সময়তে তারা পাশে দাঁড়াবে, যেটা আমি মনে করি, বা আমি একজন রাইডার হয়ে আমি ওটাই করব। সন্দীপদাকে খোঁজার জন্য অনেকক্ষণ থেকে ফোন করছিলাম, কিন্তু যেহেতু আমরা একটি অফবিট জায়গাতে ছিলাম, তাই আমাদের ফোনে নেটওয়ার্ক ছিল না, আমারও ছিল না, সন্দীপদারও ছিল না। তো আমার যতটুকু মনে ছিল, যেটা শঙ্করদা বলেছিল, সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে বাঁদিকে, ওখান থেকে ফিউল আপ করার জন্য, তাই আমি ওই পেট্রোল পাম্প লক্ষ্য করেই সন্দীপদাকে খুঁজে পেলাম। আর এদের এখানে পেট্রোলের দাম হচ্ছে 95 টাকা 5 পয়সা, আর যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 105 টাকা। তো এরপর আমরা এইখান থেকে ফিউল আপ করে বার হয়ে যাব। তো এখন আমরা ফাইনালি হাইওয়েতে উঠলাম, NH-18। এতক্ষণ অফরোড করার পর একটা ফাঁকা রাস্তা পেলাম, খুব খুশি। সেই শনিবার থেকে অফরোড হয়েই যাচ্ছে, রোজ সকাল বিকেল যাচ্ছি অফরোড। মোটামুটি আমরা ব্রেক নেব, কত কিলোমিটার টোটাল ডিস্টেন্স, 5:26 দেখাচ্ছে আমাকে গুগল, 220 কিলোমিটার রাস্তা। আমরা এখান থেকে 100 কিলোমিটার গিয়ে ব্রেক নেব। তো এখান থেকে খড়গপুর হচ্ছে 60 কিলোমিটার, কলকাতা হচ্ছে 192 কিলোমিটার। আর আমার ম্যাপ দেখাচ্ছে 168 কিলোমিটার আমাদের ধুলাগড় টোল প্লাজা। আমার গাড়ির ফুয়েল ইন্ডিকেটারটা ব্লিঙ্ক করছে, তার মানে আমাকে ফুয়েল আপ করাতে হবে। আর অনেকক্ষণ পর ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পেলাম, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের। আমরা তো ঝাড়খণ্ডে দেখে এসেছি কত টাকা লিটার, আর এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের ওয়েস্ট বেঙ্গল, এটা কত 105।
এই তো ঝাড়খণ্ড থেকে তুললাম, 97 টাকা নিল ফুল ট্যাঙ্কটা। অনলাইন ট্রানজ্যাকশন হয় তো? ফুল ট্যাঙ্ক নর্মাল তো এটা? হ্যাঁ ফুল ট্যাঙ্ক। হ্যাঁ দাম কম ওখানে। ধর আমার গাড়িতে তেল ছিল ওই জন্য নিইনি আমি, আর যে রাইডার ছিল তারা নিল। সেদিকে লাগাও না মামা। 50 টাকা কেন হলো? আগেরটা দেওয়া ছিল। দিন 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 অল্প। সরান নজলটা, সরিয়ে নিন। আর না না সরি সরি সরিয়ে নিন। হাজার 13 9 লিটার বিল দেবে না? WB 12 41 97। ঝাড়গ্রাম 31 কিলোমিটার, খড়গপুর 52 কিলোমিটার, আর কোলাঘাট 115, কলকাতা 176 কিলোমিটার। তো আমরা ঝাড়গ্রাম যাব, এখান থেকে মনে হয় লোদাশুলি জঙ্গল হয়ে যেতে হবে আমাদেরকে। ম্যাপ তো ওটাই দেখাচ্ছে মনে হয়। তো দেখতে দেখতে আমাদের এই ট্রিপটা মোটামুটি আপ ডাউন মিলিয়ে 600 কিলোমিটার হয়ে গেল পুরুলিয়া ট্রিপটা। আর এখনও আমাকে যেতে হবে 52 কিলোমিটার, মানে অ্যারাউন্ড 650 কিলোমিটার আমার বাড়ি থেকে পুরো ট্রিপটা আর কি। আর কতটা কি ফিউল লাগলো বা কতটা ফিউল আপ করলাম সেটা জানিয়ে দেবো। আর একবার আমি রিফিউল করব আমার বাড়ির ওখানের একটা এতে পেট্রোল পাম্পে, তো তখন আমি জানিয়ে দেবো আমার এই ট্রিপটাতে কতটা ফুয়েল লেগেছে। এখন বাজে 4:48 আর আমরা NH16-এই আছি। খুব খিদে পেয়েছে খুব জোর, কারণ আমরা সেই 10টার সময়তে আমাদের ব্রেকফাস্ট করেছিলাম আর এই একবার চা খেলাম, মাঝখানে আর কোনো ব্রেক নেই। কোলাঘাটে রেস্টুরেন্টে খেয়ে নেবো ওপারে গিয়ে। Wow, wow, wow. তো আমরা এখন এসেছি বালাজি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করার জন্য, কিন্তু এটাকে লাঞ্চ বলা যাবে না। এখন প্রায় 5:30 বাজে। তো আমরা এখানে কিছু একটা খেয়ে নেবো, কারণ এখন আর লাঞ্চ করা যাবে না। খেয়ে আমরা নিজেদের বাড়ি চলে যাব। তো চলে এসেছি একটা পেট্রোল পাম্পে, এখান থেকে একবার ফুল ট্যাঙ্ক করলেই আমি জেনে যাব পুরুলিয়া ট্রিপে আমি কত মাইলেজ পেয়েছি আমার মিটিওর থেকে। তো ফাইনালি ফিউল আপ করলাম,
আর টোটাল আমার এই 648 কিলোমিটার যে গিয়েছিলাম পুরুলিয়া, এতে পেট্রোল লেগেছে 19 লিটার 600-র মতো, আর মাইলেজ পেয়েছি আমি 32 পয়েন্ট সামথিং। লংয়ে হয়তো বেশি পেয়েছি, কিন্তু যে অফ রোডগুলো করেছিলাম ওতে একটু বেশি ফুয়েল কনজিউম করেছে। যদি অফ রোডটা না করতাম তাহলে মোটামুটি 35+ মাইলেজ পেয়েছি এই পুরুলিয়া ট্রিপটাতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে কিছু ইমপ্রুভ করতে হলে তার জন্য কমেন্ট সেকশানটা খোলা রয়েছে আপনাদের জন্য। আর আপনি যদি আমাদের সঙ্গে রাইড করতে চান অ্যাডভেঞ্চার রোডিজের সঙ্গে, নিচে ডেসক্রিপশানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েনিং লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েনিং লিঙ্ক দেওয়া থাকবে। এইগুলোতে আপনি জয়েন করে নেবেন, তাহলে আমাদের পরবর্তী রাইডের আপডেট আপনি পেয়ে যাবেন। তো আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে দেখা হবে।